أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا وإنك أنت العليم الحكيم উপস্থিত ভাই ও বোনেরা, আমি এই একাডেমি আওয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আহ, আগেই বলে রাখি, আমি তো কোনো প্রফেশনাল নই। আমি আহ, একজন ম্যানেজেরিয়াল জব করা মানুষ। ফলে ঠিক একাডেমিক বা প্রফেশনাল স্ট্যান্ডার্ড থেকে যেভাবে গুছিয়ে কথা বলা যায় বা কথা বলা হয়, আমি আমার সেই দক্ষতার ঘাটতি আছে। সেই কারণে আমি সবসময় আহ, বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করি, কিন্তু ফর্মাল টকে আমি খুব বেশি অগ্রসর হতে পারি না বা হই না। তারপরেও একটা বিষয় আহ, খুবই খুবই একটা অপরিহার্য একটা বিষয় বলে এই বিষয়টাকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করছি। এবং আমার প্রিয় প্ল্যাটফর্ম একাডেমি 21 প্ল্যাটফর্মেও, একাডেমি আওয়ারেও এই চিন্তাটা আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে চাই। আজকের আলোচনার তিন চার দিক দিয়ে একটা একটা হচ্ছে মূল্যবোধ, আরেকটা হচ্ছে সমাজ মনস্তত্ত্ব, এবং হচ্ছে আমাদের রিয়ালিটি। তিনটা দিক শেয়ার করতে। একটা হচ্ছে ভ্যালুজ, একটা হচ্ছে সোশ্যাল ফ্যাব্রিক্স, অ্যান্ড আওয়ার রিয়ালিটি। এই তিনটা জিনিসকে আমাকে কমপক্ষে 3, 15, 45 মিনিট আপনারা ধৈর্য ধরে আমাকে শুনবেন বা চেষ্টা করবেন, আমি শেয়ার করার চেষ্টা করব যে আহ, মূল্যবোধ কি এবং মূল্যবোধের পরিবর্তন, বিবর্তন বা বিপর্যয় বা উন্নয়ন, এইটা সম্পর্কে একটা ধারণা আমরা নিব। তারপরে সোশ্যাল ফেব্রিক্স, সামাজিক বুনন। সমাজ যদি একটা মানে ইয়ে হয়, মানে আমরা যে মানে পরিধেয় বস্ত্র, কাপড়, কাপড় তো বুনন থাকে, কাপড়ের একটা বুনন থাকে। ওই রকম সোসাইটির একটা বুনন আছে, একটা ফেব্রিক্স আছে, একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা ট্র্যাডিশন আছে। এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে ইয়ে সমাজ মনস্তত্ত্বর সাথে, মানে সামাজিক মূল্যবোধ বললেও হয়তো এটা ইয়ে রিলেট করা যাবে। মূল্যবোধ, মূল্যবোধ থেকে সামাজিক মূল্যবোধ, মূল্যবোধকে অনেকভাবে তো বলা যাবে। ইসলামিক মূল্যবোধ, আহ, সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এভাবে ভাগ করা যাবে। আমি সেইভাবে ভাগের ভাগের দিকে যেতে গেলে তো এটা অনেক বড় আলোচনা হবে, আমি সেদিকে যাব না। এই মূল্যবোধ, সমাজ এবং আমরা, এইভাবে ভাগ করে আলোচনাটা করবো ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়, মানে আলোচনার শুরুতে আমরা মূল্যবোধটা কি। ইংরেজিতে দেখেন মূল্যবোধকে বলে ভ্যালুজ। ভ্যালু মানে মূল্য, ভ্যালুজ মানে মানে একটা সেট, ভ্যালুর একটা সেট, ভ্যালুর একটা একগুচ্ছ বিষয়। তো বোধ, বোধ আমি এর আগে একদিক সময় বলেছিলাম যে কগনিজেন্স, আমরা একসময় আমি একসময় আলোচনা করেছিলাম যদি আপনাদের মনে থাকে। বোধ হচ্ছে আমাদের মন মস্তিষ্কে চেতনায় জিনের মধ্যে যে জিনিসগুলো আমরা বিশ্বাস করি, ধারণ করি, ধারণা করি, লালন করি, এগুলো হচ্ছে বোধ। যে যেমন আমার কাছে ভালো এবং মন্দের একটা বোধ আছে, আমার কাছে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা বা অপবিত্রতার একটা বোধ আছে, যে কোনটা পবিত্র কোনটা অপবিত্র, কোনটা ভালো কোনটা মন্দ, বা কোনটা শ্লীল কোনটা অশ্লীল, হ্যাঁ, আহ, কোনটা সুন্দর কোনটা অসুন্দর। এই সম্পর্কে প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি আহ, একটা উপলব্ধি তার আছে, একটা অনুভূতি তার আছে, একটা বিশ্বাস তার আছে, একটা চেতনা তার আছে। এই যে চেতনা, যে ভালো মন্দ, পবিত্রতা অপবিত্রতা, পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা, সুখ দুঃখ, উম, জ্ঞান অজ্ঞান, তারপরে এই যে আহ, এই সমস্ত এইগুলো বিষয়, এই ধরনের বিভিন্ন মৌলিক বিষয়ে বিশ্বাস, মানুষের অন্তরে যে বিশ্বাস বা জ্ঞান বা উপলব্ধি ধারণ করে, সেটা হচ্ছে বোধ। এই বোধকে আমি কোন বোধকে আমি কতটুকু ভ্যালু দিচ্ছি, কতটা মূল্যায়ন করছি, এই বোধ আমার কাছে কোনটা কতটা দামি,
কোনটা কতটা গুরুত্বপূর্ণ, কোনটা কতটা বেশি নিবিড়, কোনটা কতটা গভীর, কোনটা কতটা দরকারি, কোনটা কতটা আমাকে টানে, কোনটা কতটা আমাকে আকর্ষণ করে, কোনটা আমি কতটা মানে ইয়ে করতে চাই, আঁকড়িয়ে ধরতে চাই। এইটা এইটা এই 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 যে স্কেল, এই স্কেলটাই হচ্ছে মূল্যবোধ। আমার যে বোধ নিয়ে আমি জীবনযাপন করি, সেই বোধের কোনটা কোন ডিগ্রিতে আছে, কোন মাত্রায় আছে, কোন লেভেলে আছে, কোন পর্যায়ে আছে, এটাই হচ্ছে আমার মূল্যবোধ। তো এখন আমি সমাজে যেহেতু বাস করি, এই যে আমি বললাম, আমার ধর্মীয় জগতে আমার কিছু বিশ্বাস বোধ আছে, সামাজিক ভাবে আমার কিছু বিশ্বাস বোধ আছে, সাংস্কৃতিক ভাবে আমার কিছু বিশ্বাস বোধ আছে, অর্থনৈতিক ভাবে আমার কিছু বিশ্বাস বোধ আছে। এই সবগুলো মিলিয়েই কিন্তু আমরা মূল্যবোধ। এখন মূল্যবোধের থিওরি আলোচনা করার দরকার নেই, জেনারেলি আপনারা বোঝেন। আমি শুধু একটা ভাষা ভাষা কথা বললাম মাত্র। আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু খুব তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, যদিও আলোচনাটা জটিল। যতটা পারা যায় আমি সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমি সাধারণের আহ, বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে চাই। কারণ প্রফেশনালরা, একাডেমিশিয়ানরা একাডেমিক Valide ভাবে hata, একাডেমিক ভাবে ভাববেন, প্রফেশনাল Mahathir, ভাবে ভাববেন। কিন্তু আমরা সমাজের যারা সাধারণ মানুষ, তারা তো সবসময় একাডেমিক ভাবে বা প্রফেশনালি ভাবতে পারবো না। কিন্তু ভাবনার মানে সমাজ নিয়ে যখন ভাবছি, তখন সবচেয়ে দুর্বল মানুষটার দিকে তাকিয়ে আমার ক্লাসে স্যার যখন পড়ান, তখন ক্লাসের ফার্স্ট বয় বুঝলো কি বুঝলো না, সেটার চাইতে ভালো শিক্ষকের দামটা কোথায়? ভালো শিক্ষকের দামটা হচ্ছে ক্লাসের সবচেয়ে যে কাঁচা ছাত্র, দুর্বল ছাত্র, কম মেধাবী ছাত্র, কম পরিশ্রমী ছাত্র, কম পড়ুয়া ছাত্র, সে যেন বুঝতে পারে যে আমি কি পড়াচ্ছি, আমি কি পড়ালাম। সে যদি, তাকে যদি আমি পড়াটা বুঝিয়ে দিতে পারি, সে যদি আমার পড়াটা নিতে পারে, তাহলে আমি বুঝবো যে আমি সাকসেসফুল। কারণ ফার্স্ট অফ বয়, সেকেন্ড বয় বা মেধাবী ছাত্র, সে তো কয়েক মিনিটে বুঝে ফেলবে। তো একাডেমিশিয়ান এবং প্রফেশনালরা যারা আমার আলোচনা শুনতে আছেন, এখন প্রেজেন্ট আছেন, তাদেরকে বলবো তারা মানে ওই আহ, বিষয়টার দিকে, ওই দিকে নজর দেবেন যে আমি জেনারেলিস্টদের জন্য কথা বলছি। খুব যদি মানে মূল্যবোধের সংজ্ঞা কোন বিজ্ঞানী কি দিয়েছেন, কোন বইতে বা কোন কোন উদ্ধৃতি আছে, আই এম নট রানিং আফটার দোজ ডেফিনিশনস অ্যান্ড দোজ ডিসকাশনস। আমি অত্যন্ত সাদামাটা ভাবে বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ। এখন আসেন, আমি মূল্যবোধের বিপর্যয়ের কথা বলছি। মূল্যবোধের সাথে, মূল্যবোধের বিপর্যয়টা কিসের দ্বারা ফোকাসড হয়? মূল্যবোধের বিপর্যয়, মানুষের যে আচরণ, আমাদের যে আচরণ, সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে বিহেভিয়ার বা আচরণ। মানুষ তার মূল্যবোধের দ্বারা তার আচরণ নির্ণীত হয়। এই সাদা মাটা জিনিসটা বুঝতে হবে। মানুষের ভিতরে যে বিশ্বাস, যে বোধ কাজ করে, সেই বোধের কারণেই, তার বোধ দিয়েই তার আচরণ তৈরি হয়। আর যারা মানসিক জটিলতা নিয়ে হ্যান্ডেল করেন, এই মানসিক জটিলতার যে রিফ্লেকশন, এই রিফ্লেকশন মানুষের কথা এবং আচরণ দিয়েই তো বোঝা যায়। হ্যাঁ, সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষায় বোঝা যাবে, সেটা যে যাবে না তা নয়। যখন মানুষ একবারে কঠিন রুগী হবে, তো ডাক্তাররা আজকাল তো মেডিকেল ট্রিটমেন্টে গেলে, রুগী গেলে রুগীর কাছে কিছু শুনে টিনে প্রাসঙ্গিক বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেন। মানসিক জটিলতাতেও যদি মানসিক জটিলতার বিভিন্ন বিষয় সামনে আসে, তাহলে হয়তো পরীক্ষা নিরীক্ষা, সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে, এবং সেই চর্চা বা বিকাশ সোসাইটিতে আছে। কিন্তু ঠিক ফিজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যত সহজে পরীক্ষা নিরীক্ষা করা যায়, সায়েন্স এবং টেকনোলজি এবং এর ব্যবহার যতটা পপুলার হয়েছে, মেন্টাল ক্রাইসিস বা মেন্টাল যে ডিসঅর্ডার, এই মেন্টাল ডিসঅর্ডারকে অ্যানালিসিস করা, সায়েন্টিফিক অ্যানালিসিস করার চর্চা বা ব্যাপকতর হয় নাই। চর্চা আছে, গবেষণা আছে, গবেষণার ইম্প্যাক্টও আছে, কিন্তু এটা সোসাইটিতে খুব কমন না, খুব পপুলার না, খুব ব্যাপকভাবে প্রচারিত না। কিন্তু সমস্যা তো সোসাইটিতে আছে। এই যে মেন্টাল ডিসঅর্ডার, নানামুখী মেন্টাল ডিসঅর্ডার আছে, এই সমস্যাকে সমাধান করার জন্য তাহলে কি করতে হয়? করতে ডাক্তাররা বা প্রফেশনালরা বা কাউন্সিলররা, সাইকোলজিস্টরা, হোয়াট ডু দে ডু? তারা কিন্তু কথা এবং আচরণ থেকে মানুষের সমস্যাটা কোথায়, ব্যক্তির সমস্যা কোথায়, সেটা নির্ণয় করেন। তার মানে হচ্ছে, এই যে যখনই আমরা মেন্টাল হেলথের কথা বলবো,
পপুলারলি এটা হ্যান্ডেল করা হবে মানুষের আচরণ, কথা এবং আচরণ দিয়ে মানুষের মানসিক জটিলতার ধরন, ধারণ, মানে অবস্থা, স্ট্যাটাস, তার প্যাথোলজিটা কোন লেভেলে আছে, এটা অ্যাসেস করা হয়। হয়তো খুব জটিল হলে, আমাদের দেশে অন্তত এগুলো ইয়ে ক্লিনিক্যালি টেস্ট করার ব্যবস্থা এখনো আসেনি। এগুলো হয়তো ক্লিনিক্যালি টেস্ট করা যাবে, তার বিভিন্ন বিষয়, সাইন্টিফিক মানে মানুষের মানসিক প্রবণতার অনেক জিনিস আজকাল সায়েন্স দিয়ে প্রমাণ করা যায়। কিন্তু আমরা সেটার দিকে যাচ্ছি না। আমরা আমাদের যে ট্র্যাডিশনাল প্র্যাকটিস, সেটা হচ্ছে মানুষের কথা এবং আচরণ। দেখেন, মূল্যবোধের আহ, আমরা বলেছি বিপর্যয়, মূল্যবোধের বিপর্যয় খুব সাদামাটা ভাবে আমরা দেখবো আমাদের সোসাইটিতে আমরা কিছু মূল্যবোধ ধারণ করি, এবং সেই মূল্যবোধের ভিত্তিতে আমাদের আচরণ, কথা এবং আচরণ তৈরি হয়ে আসে। কিন্তু দেখবেন সময়ের ব্যবধানে 5 বছর, 10 বছর, 20 বছর আগে আমাদের সমাজে যে আচরণগুলো আমাদের কমন ছিল, যে আচরণগুলোকে আমরা ওন করতাম বা যে আচরণগুলোকে আমরা ভালো বলতাম, সেই আচরণগুলোর মধ্যে কিছু 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 বিপর্যয় এসেছে, কিছু কিছু দুর্বলতা এসেছে, কিছু কিছু পরিবর্তন এসেছে, কিছু কিছু বিবর্তন এসেছে। সেইগুলোকে একটু হয়তো মানুষের যেমন আহ, দৈনিক যদি আমি একজন মানুষকে দেখি, তাহলে তার প্রতিদিনের পরিবর্তনকে আমি খুব কম কম উপলব্ধি করব। হয়তো 1 বছর 2 বছর পরে বুঝবো যে হ্যাঁ, তার মধ্যে এই এই ওজন বেড়েছে, অথবা লম্বা হয়েছে, অথবা ইয়ে কি বলে, চঞ্চল হয়েছে, অথবা এই কাজটা করতে শিখেছে। এভাবে আচরণগত পরিবর্তনটা লক্ষণীয়। কিন্তু প্রতিদিন যদি ইয়ে আমরা একজন আমার সাথে থাকে, তাহলে তার পরিবর্তনটা সহসা আমার চোখে পড়ে না। আমরা যদি একটা লম্বা সময়, 5 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর বা একটা সময় পরে মূল্যায়ন করি, অনেকদিন পরে একজনকে দেখি, তাহলে দেখতে পাই আমার মনে আহ, মনে করেন যে আমি আহ, 2 বছর আগে আমার মাকে দেখেছি, বিদেশে ছিলাম, মাকে আর দেখার সুযোগ হয়নি। এখন অবশ্য বিভিন্ন ফটো টটোতে বা মিডিয়ায় দেখা হয়, ডিজিটালি দেখা যায়। কিন্তু অনেকদিন পরে এসে যদি তাকে দেখতে যাই, তাহলে তার আহ, চেহারা, কথা, পোশাক, এর মধ্যে আমি কিছু না কিছু পরিবর্তন আমার চোখে পড়বে। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা মার্ক করব, লক্ষ্য করব। এখন আসেন আমি কয়েকটা, যেহেতু মানে অনেক বেশি আলোচনা করা যাবে না, সোশ্যাল কন্টেক্টে আলোচনা করবো। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিই, যে আমাদের সোসাইটিতে আহ, কিছু কিছু পরিবর্তনের কথা আমি আপনাকে বলি। দেখেন, অন্তত 10-12টা বলবো, দেখেন খুব মনোযোগ দিয়ে উদাহরণগুলো দেখুন। দেখেন, এই কদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় কোরআনে পদাঘাত করা হলো। কোরআন নিয়ে পদাঘাত করে অনেক মিনিট সেটা কোথাও করা হলো, রাস্তায় না, প্ল্যাটফর্ম মানে রেল স্টেশনেও না, অথবা শাহবাগেও না। সেটা একটা উঁচু মানের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির যেখানে শিক্ষিত মানুষেরা আছেন, সেখানে ফোরামে কোরআন ফেলে কোরআনকে লাথানো হলো, আবার সেটা ভিডিও করা হলো, এবং ভিডিও করে সেটা আবার ছড়িয়ে দেওয়া হলো। আমাকে বলেন, এর আগে যখন ফ্রান্সে কার্টুন হয়েছে রসুল সাল্লামের বিরুদ্ধে, অথবা সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, অথবা ইন্ডিয়ায় নুপুর শর্মা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তখন আমাদের এখানে কেমন ধরনের প্রতিবাদ হয়েছে? অথবা দাউদ হায়দার যখন রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছিল, তখন এখানে কেমন ধরনের প্রতিবাদ হয়েছে? অথবা তসলিমা নাসরিন যখন এখানে আজে বাজে কথা বলেছে, লেখালেখি করেছে, আচরণ করেছে, তখন এখানে কিরকম প্রতিবাদ হয়েছে? আর আজকে সেই ফ্রান্সে নয়, ইংল্যান্ডে নয়, সুইডেনে নয়, ইন্ডিয়ায় নয়, বাংলাদেশে যখন কোরআনে পদাঘাত করা হলো, সেখানে রিয়াকশনটা কেমন? তাহলে সময়, একটা হচ্ছে দূরত্ব এবং একটা হচ্ছে সময়, এই এর বিবর্তনে দেখেন মূল্যবোধের কিছু না কিছু বিপর্যয় হয়েছে। আবার আহ, দেখেন, এরকম আরো কয়েকটা ঘটনা বলি। আমরা তো মৃতদেহের প্রতি খুব সম্মান করি, এবং যারা দিনদার পরেজগার, তারা তো অন্তত আচরণগতভাবে দিনই একটা শৃঙ্খলা মেনটেন করে। এখন দিনের একটা শর্ত, ইসলামের কল্যাণ চেতনায় আপনি যে মাজারে যে লাশ তুলে পোড়ানোর জন্য লড়াই করলেন, এটা কি ইসলামী যে মূল্যবোধ, যে বোধ আমরা ধারণ করি, ইসলামের যে বিশ্বাস, আচরণের যে গণ্ডি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেটার সাথে এটা কতটা যায়? আবার ধরেন, এই সোসাইটিতে আগে
মানুষেরা একাধিক বিয়ে করত। অনেক, আমাদের বাপদাদাদের অনেক পরিবারে দেখবেন অনেক কমন ফেনোমেনন ছিল। এখনকার সমাজে চিন্তা করে দেখেন যে একাধিক বিয়েটাকে কিভাবে দেখা হয়। একাধিক গার্লফ্রেন্ড, একাধিক বয়ফ্রেন্ড থাকলেও অতটা খারাপ চিন্তা করা হয় না। একটা লোক যদি একাধিক বিয়ে করে তাহলে তার তার ব্যাপারে যেভাবে চিন্তা করা হয়, তাহলে দেখেন যে মূল্যবোধের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আবার দেখেন আমাদের সোসাইটিতে সবাই তো এই যে আমি এলজিবি বা সমকামিতা বা পায়ুকামিতা, এই যে যে আমাদের আমরা পৃথিবীতে কোন কোন দেশে সমকাম বৈধ হয়েছে, গির্জায় যে সমকামীরা বিয়ে করে, এগুলো দেখে আমরা হাসাহাসি করতাম। আমরা তাদেরকে প্রতি কটাক্ষ করতাম, তাদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতাম। আমাদের সোসাইটি এই সমকামী মূল্যবোধকে কোনো মতেই ওন করে না। কিন্তু দেখেন আজকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ মিনার, এবং সেই শহীদ মিনারে একজন লোক সমকাম এবং সমকামী বিয়ে এবং সমকামী বিয়ের অধিকার আদায়ের জন্য অনশন করলো, আমরা কি কতটুকু রিয়াক্ট করলাম? এই সোসাইটিতে সমকাম যেখানে একটা অপরাধ, সেই অপরাধের খেয়াল করেন, সেই অপরাধটাকে অপরাধ গণ্য করা হচ্ছে না। সেই অপরাধী সমকাম করবার অধিকার তো তার সে দাবি করছে দিতে হবে, তারপর সে বলছে এই অধিকার বাস্তব সমাজে বিয়ে করার পরে যে আইন অধিকারগুলো মানুষেরা পায়, তাহলে আমি সমকামী, আমাকেও বিয়ে করার অধিকার দিতে হবে। আমি সমকামী সমকামীকে বিয়ে করব, ফলে আমি বিয়ে করার যে সমস্ত অধিকার সুযোগ সুবিধাগুলো আছে আমি পাবো, এই অধিকার আমাকে দিতে হবে। এবং এই অধিকার দেওয়ার জন্য সে কি করলো? সে আমরণ অনশন করছে, এবং সমাজ ভাবছে যে মানে এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা কিছু লোক করছে, কিন্তু কেউ কিন্তু তাকে ওখান থেকে শহীদ মিনারের মতো পাবলিক জায়গায় সেই রকম ভাবে নিরাপত্তা নিয়ে, প্রক্টোরিয়াল বডির পারমিশন নিয়ে সে এরকম একটা, চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো মূল্য জায়গায়, তাহলে মূল্যবোধের কতটা পরিবর্তন হয়েছে। যে একজন মানে সমকামী লোক এখন ওই ইনক্লুসিভ বলছে না, এখন এটা যেন আর এক্সক্লুড, এটা অপরাধ নয়, এটা একটা দাবি, একটা অধিকার, এটা হিসেবে এস্টাবলিশ হচ্ছে। তাহলে কিছু লোকের মধ্যে হলেও মূল্যবোধের পরিবর্তন হয়েছে, যে অপরাধ আর ইজ নো মোর অ্যান অপরাধ, অপরাধ হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ রাইট। খুব সিরিয়াসলি চিন্তা করবেন যে মূল্যবোধের বিপর্যয় বা পরিবর্তনটা কিভাবে হচ্ছে। যেটা আজ গতকাল ছিল অপরাধ, সেটা আজকে কনসিডার করা হচ্ছে, দাবি করা হচ্ছে এটা অধিকার। ইট ইজ নো মোর অ্যান অপরাধ, এটা আবার রাইট। এরপরে চিন্তা করেন, মনে করেন যে পিতা মাতার, কয়েকদিন আগে আমরা দেখলাম যে বাবা মারা গেছেন, বাবা মারা যাওয়ার পর বাবার ডেড বডি দাফন করবার আগে বাবার ইয়ে মৃত বাবার বুড়ো আঙ্গুল দলিলের উপরে ছাপ নেওয়া হচ্ছে। আমাদের সোসাইটি 10 বছর, 20 বছর, 50 বছর আগে এই ধরনের আচরণকে, মৃত পিতার বুড়ো আঙ্গুলের ছাপ নিয়ে দলিল পরিবর্তন, ক্রয় বিক্রয়, জমি কেনা বেচার, এই ধরনের কোন রেকর্ড, এই ধরনের কোন আচরণের, এই ধরনের পরিবর্তনের ডিরেকশন আমাদের সোসাইটি কবে ধারণ করেছে? আমাদের সোসাইটি এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় যে লাশ দাফন হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই যে ঋণ, এই ঋণ পরিশোধ পাওনা না করা পর্যন্ত আমি লাশ দাফন করতে দেব না। অথবা ভাই বোনেরা বলছেন, এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করছেন যে আমার এই ফয়সাল, এই মানে বাবার সম্পত্তি, বাবার ডেড বডি পড়ে থাকলো, ছেলেমেয়েরা সম্পত্তির বিভাজন নিয়ে ঝগড়া করে সময় ক্ষেপণ করছে, বাবার ডেড বডি দাফন হচ্ছে না, জানাজা হচ্ছে না। ছোট ছোট, আমরা তো আমি ছোট ছোট ঘটনাগুলো লক্ষ্য করেন। তারপরে মনে করেন যে আহ, আমরা তো আমাদের সোসাইটিতে অনেক আত্মীয় বন্ধু পরিজন থাকে। এখন দেখেন আমাদের যে লেভেলে আত্মীয় এবং প্রতিবেশীদের জন্য আমাদের যে পরিমাণ সময় আগে আমরা দিতাম, এখন আমরা আত্মীয় পরিজনদের সুখ দুঃখ, ভালোবাসা, বিপদ আপদ, আহ, অসুখ বিসুখ, এইটুকুতে আমি তো দেখি যে যদি মারা যায় তাহলে ইয়েতে গ্রুপে অথবা লিখে দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আমি ডিজিটাল একটা দোয়া করে খালাস। আবার যদি কোনো ভালো খবর পাওয়া যায়, ডিজিটাল একটা অভিনন্দন দিয়ে খালাস। আমাকে বলেন যে অতীতে প্রযুক্তিগত উন্নয়ন অবনয়ন, আমি সেই কথা সেদিকে তো একটা জিনিস আছেই, কিন্তু মূল্যবোধের জায়গায় যে দেখেন যে সত্যিকার অর্থে
একটা মৃতদেহ পৃথিবী, একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, সে আমার প্রিয়জন ছিল, তার সাথে আমার সান্নিধ্য ছিল, তার জানাজায় আমাকে অংশগ্রহণ করতে হবে, অথবা তার দাফন কাজে আমি অংশগ্রহণ করতে হবে, অথবা তাকে আমি ইয়েতে দেখতে যাব, আমার রুগীকে আমার দেখতে যাওয়া দরকার। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে কতটা পরিবর্তন হয়েছে, আদৌ পরিবর্তন হয়েছে কিনা লক্ষ্য করেন। আগে আমাদের সোসাইটিতে কয়টা বৃদ্ধাশ্রম ছিল, আর এখন আমাদের সোসাইটিতে কয়টা বৃদ্ধাশ্রম আছে। এই যে মূল্যবোধের পরিবর্তনগুলো। তারপর দেখেন, আগে আমরা এই কয়েক বছর আমরা দেখছি কালচারাল চেঞ্জের, কালচারাল মূল্যবোধের চেঞ্জ। আমরা বলি, অনেকে বলি, কিছু মনে করবেন, আমি হয়তো বলে ফেলি কখনো, ভালো থেকো। আচ্ছা, মানুষ নিজে নিজে ভালো থাকবে, এইটা কি দোয়া? কোনো দোয়া কি আছে আপনি ভালো থাকবেন? তাহলে আমরা যে মানুষের প্রতি শুভ কামনা আগে করতাম, শুভেচ্ছা আগে দিতাম, দোয়া আগে করতাম, সেই দোয়ার শব্দ বাক্য কেমন ছিল, আর আজকের দোয়ার শব্দ বাক্য কেমন হয়েছে? আচরণগত কিছু পার্থক্য কি হয়েছে? এবং এই আচরণগত যে পার্থক্যটা, এর পেছনে মূল্যবোধের কি কোনো বোধের কোনো পরিবর্তন কি হয়েছে? আমি প্রশ্নগুলো তুলছি, সবগুলো প্রশ্নের জবাব হয়তো আজকে খুঁজে পাওয়া যাবে না, আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করছি। যেমন মনে করেন, একটা প্রশ্নের কথা বলি, আমাদের সমাজে আগে 6, 10 বছর, 12 বছর, 15 বছর অনেক বিয়ে হতো। এই সমস্ত বিয়ে আইন করে, বিধান করে বাল্য বিবাহ নিরোধ। বাল্য বিবাহ কেন নিরোধ? বাল্য বিবাহ করলে স্বাস্থ্য ক্ষতি হয়, মানে কর্মস্পৃহার ক্ষতি হয়, লেখাপড়া ক্যারিয়ার তৈরি করা যায় না, নানান নানান কারণে আমি বাল্য বিবাহের প্রতি এমবার্গো দিলাম, এমন এমবার্গো দিলাম আর বলার নেই। ইউনো যদি কোথাও খবর পায়, একদম কাজিরে দড়ি দিয়ে বেঁধে, ইয়ে ঘটকরে দড়ি দিয়ে বেঁধে, বাপ কোন মেয়ের বাপেরে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে এসে পেটানো শুরু করে দিই, পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিই, খবর হয়েছে। আচ্ছা, আমাকে বলেন, যার সারা দেশে ইয়ে ইয়ে ইয়েগুলোকে, সেক্স ভিলেজ গুলোতে, পতিতালয়গুলোতে কিশোর কিশোরী যারা আছে, তাদের বয়স কত? তাদের বয়স নির্ধারণ করে এই পতিতালয়গুলোতে এই কিশোর কিশোরীকে কারা এনেছে, কতটুকু এনেছে, এটাকে প্রতিরোধ করবার জন্য কোনো আইন, কোনো এনজিও, কোনো বিধান, কোনো সুশীল কোনো দিন কোনো বিবৃতি দিয়েছে, কোনো বক্তৃতা করেছেন? একটা মানুষ, একটা পিতা কোনো প্রয়োজনে, কোনো সিচুয়েশন, ইয়ে করো, বাল্যকালে তুমি প্রেম করতে পারো, নো প্রবলেম, কারণ তোমাকে তো রিপ্রোডাক্টিভ সায়েন্স শিখতে হবে, তোমাকে তো বংশ বিস্তার, ইয়ে কি বলে, হেলথ সায়েন্স বুঝতে হবে। অতএব তুমি ছোটবেলাতে ক্লাস 6, 7 থেকেই মাসিকের উপর পড়াশোনা করো, মাস্টারবেশনের উপর পড়াশোনা করো, এগুলো জানতে চেষ্টা করো, প্রেম প্রীতি করতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখতে পারো, চাই কি তুমি আরো সীমা লঙ্ঘন করতে পারো, এগুলোতে তোমার আইনের কোনো এমবার্গো দরকার নেই। কেবল এমবার্গো হচ্ছে বৈধ একটি কাজ বিবাহের জন্য। মূল্যবোধের কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেন? আবার দেখেন, এই যে একেবারে টাটকা খবর হচ্ছে যে আয়নাঘর, আয়নাঘরে অপরাধ হয়েছে, সবাই জানে, গুম হয়েছে, হত্যা হয়েছে, জুলুম হয়েছে, এবং জুলুম, এমন জুলুম হয়েছে যে কল্পনাতীত জুলুম। পর্দানশীল মহিলাকে প্রায় উলঙ্গ করে ঝুলিয়ে রেখে, তার যখন ইয়ে ইয়ে পিরিয়ড হয়েছে, সেই পিরিয়ডের সময় তাকে পিরিয়ড, ইয়ে কি বলে, পিরিয়ডের থেকে আত্মরক্ষা, যে স্বাভাবিক পরিচ্ছন্নতার যে বিধান, সেই বিধানে তাকে সহযোগিতা না করে তাকে টর্চার করা হয়েছে। এই ধরনের পৈশাচিক আচরণ করা হয়েছে। একজন মানুষকে মাসে, দিনের পর দিন, মাসের পর মাস ইয়ে মানে মানে সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি, স্বাস্থ্য মানে প্রয়োজনীয় পরিমাণ খাবার দেওয়া হয়নি, প্রয়োজনীয় পরিমাণ চিকিৎসা দেওয়া হয়নি। এগুলো কি হিউম্যান রাইটস এর লঙ্ঘন নয়? তো এই যারা হিউম্যান রাইটস এর লঙ্ঘন করেছেন, তারা আজকে পদে আছেন, বিপ্লব হয়ে গেছে, কিন্তু তাদেরকে পদ থেকে সরানো যাচ্ছে না, এবং তাদেরকে, তাদের জন্য সম্মানের আয়োজন করতে হচ্ছে। তাহলে আইনের চোখে সবাই সমান হলো কি করে? তাহলে এখানে কি আইনের বক্তৃতা, আইনের চোখে সবাই সমান, এই মূল্যবোধের ক্ষেত্রে আপনি কি কোনো বিপর্যয় দেখতে পান? এই এবং এই সমস্ত, এই বিপর্যয়, যে যদি শব্দটা নাও ব্যবহার করি, পরিবর্তন কি দেখতে পান? এভাবে আমি এভাবে যদি বলতে বলি, বলা শুরু করি, বচন বিকৃতির কথাই ধরেন। বচন বিকৃতি হচ্ছে যে আমাদের ওয়াজ মাহফিল থেকে নিয়ে টক শো পর্যন্ত, যে জায়গায় যান এবং ভিডিওতে যত কন্টেন্ট যান, আপনি যে দেখেন, আলেম ওলামা, স্কলার, বুদ্ধিবৃত্তিক মানুষ সবাই আজকাল বক্তৃতা করতে যে অশ্রাব্য গালি, শ্রবণ অযোগ্য গালি,
মুখে উচ্চারণ করেন, উচ্চারণ করার পরে সেটাকে আবার দাড়ি কমা স্টার দিয়ে গ্যাপ দিয়ে ওটাকে আলাদা করে দেওয়া হয়, শব্দটাকে মানে কি বলে জ্যাম করে দিয়ে, জ্যামার দিয়ে শব্দটাকে একটু অস্পষ্ট করে দেওয়া হয়। কিন্তু গালিগালাজ কিন্তু ঠিকই দেয়া হচ্ছে। তাহলে আমাকে বলেন সূরা হুজরাতের কথা, এই যে মানুষকে অশোভন, আপত্তিকর, অশ্লীল ভাষায় গালিগালাজ করে জ্ঞান বিতরণ করা, হেদায়েত করা, ন্যায় কথা বলা। আপনি ওয়াজ করতে যাচ্ছেন, ওয়াজ করতে যে মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সময় আপনি দাঈল আল্লাহর মতো কথা না বলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বলছেন, গালিগালাজ করছেন, কাউকে দালাল, কাউকে যে বিভিন্ন ধরনের শব্দ বলে টলে আপনারা মানুষকে অপমান করছেন। এবং অপমান করতে করতে যে একজন যিনি ওয়াজ করেন তিনি আল্লাহ রসুলকে সাংবাদিক বানিয়ে ফেলছেন। মানে কোথা থেকে এই যে শব্দ বচন, শব্দ সন্ত্রাস, শব্দ বিকৃতি, মানে বক্তৃতার মধ্যে, টক শো এর মধ্যে গালিগালাজ করছে। এমন টক শো শুনতেছি যে আসেন আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করে 1 মিনিট পরে তিনি অশ্রাব্য গালিগালাজ দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে কথা বলছেন। এই যে কথার সৌন্দর্য, কথার যে নান্দনিকতা, কথার যে মার্জিত উপস্থাপন, কথার যে শৈল্পিক উপস্থাপন, সেইগুলো আজকে যতটা অশ্লীলতা, যতটা মানে কি বলা যায়, কি বলবো এটাকে, যতটা আপত্তিকর ভাবে উপস্থাপন করা যায়, আমরা কি এগুলো এনজয় করছি না? আমরা ইয়েতে অনেক সময় পত্রিকায়, পত্রিকায় এবং টক শোতে, ডিবেটে, কোরআন পঞ্জিতে যেগুলো জিদালাকে আপত্তিকর বলা হয়েছে, আর সেই সমস্ত জিদালায় বিতর্কে আমরা অংশগ্রহণ করছি। কিভাবে অংশগ্রহণ করছি? একজন তো গালিগালাজ করে বক্তৃতা করছেন, টকশো করছেন, ঝগড়া করছেন, করার পরে যেটা কোরআনে মাওয়াইজাতুল হাসানা বলা হয়েছে, সেই মাওয়াইজাতুল হাসানা ফেলে আমরা আলোচনা করছি। আবার তার নিচে আমরা এই সেই নানান ধরনের কমেন্ট করছি, হাহা কমেন্ট, রিরি কমেন্ট, নানান ধরনের কমেন্ট করছি, আমরা অংশগ্রহণ করছি। তাহলে এই যে কথার যে আচরণ, বাক্যের যে আচরণ, এই জায়গায় কি বিকৃতি, বিপর্যয় হচ্ছে না? এভাবে আহ, আমি এই যে আচরণ বিকৃতি যেটা হচ্ছে, আচরণ বিকৃতির কথা, বিকৃতি বাদ দেন, মনে করেন আগে আমরা দেখতাম ছোটবেলায় যে, মানে ছোটবেলায় না, কিছুদিন আগেও দেখেছি, যখন আজান হচ্ছে তখন আমরা আমাদের মহিলার মাথায় কাপড় দিতেন। এখন মহিলারা মাথায় কাপড় তো ফেলেই দিয়েছেন, এখন ইয়ে যেটা পর্দা করার দরকার সেখান থেকেও কাপড় ফেলে দিয়েছেন। আবার এর এর যারা কাপড় ফেলে দিয়েছেন, এর যারা সমালোচনা করছেন, তারা বলছেন যে বলছেন এই তোর বুকের কাপড় কোথায়, তোমার বুকে ওড়না কোথায়? তাহলে এটাও কি দাওয়াতের আচরণ হলো? যিনি মানে মূল্যবোধ আচরণের পরিবর্তন করেছেন তিনি করেছেন, কিন্তু যিনি পরিবর্তনটা ফিরিয়ে আনতে চাচ্ছেন তিনি কি মাজারে গাঁজা খাওয়া হয় বুঝলাম, মাজারে আপত্তিকর কাজ করা হয় বুঝলাম, কিন্তু মাজারে আপত্তিকর কাজ করা হয় বলে সেখানে একজন দাঈল আল্লাহ লাঠি নিয়ে যে ভাঙচুর এবং আগুন দেওয়া শুরু করবেন, এইটা কি দাওয়াতের নমুনা? এটা কি আমাদের অতীতে ছিল? আমাদের সালফে সালেহিনরা যখন বিদআত এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেছেন, তাহলে কি এইরকম আক্রমণাত্মক অবস্থা নিয়ে ধ্বংসকারী বা ভাঙচুর মতো করে যে ইয়ে ভালো কাজ করতে গেছেন? বা মনে করেন যে আরেকটা কথা বলি, যে দেখবেন যারা পুরুষ আছেন তারা খেয়াল করবেন, এমন ভাবে প্যান্ট পরা হচ্ছে, যদি রুকু দেয়া হয় বা যদি একটু মানে নিচু হয়ে কোনো কাজ করতে যাওয়া হয়, তাহলে সেই প্যান্ট আপনার পর্দাকে এতখানি খালি করে যে আপনি নিজেও চোখ ফিরিয়ে নিতে বাধ্য হন। তাহলে পোশাকের পোশাক ব্যবহারের ক্ষেত্রে আমার মূল্যবোধের পরিবর্তন হয়েছে। আমি পোশাককে আগে যে ধরনের বোধ করতাম, এখন আগে যে ফ্যাশনে আমি পোশাক পরতাম, এখন সে ফ্যাশনের সাথে অন্য ফ্যাশন, ফ্যাশনের যে পরিবর্তন, ফ্যাশন পরিবর্তন হতেই পারে, কালচারাল চেঞ্জ হতে পারে, কিন্তু কালচারাল চেঞ্জের জায়গাটার মাত্রাটা কোন দিকে ডিরেকশন। আবার দেখেন সবচেয়ে মারাত্মক একটা মূল্যবোধের পরিবর্তন, ইউনিভার্সিটিতে আমি 4th ইয়ারে পড়ি, আপনি 1st ইয়ারে পড়েন,
তো আপনি ফার্স্ট ইয়ারে এসেছেন, ফার্স্ট ইয়ারে আসার কারণে ইউনিভার্সিটির নিয়ম কানুন আপনাকে শেখাতে হবে। ইউনিভার্সিটির নিয়ম কানুন শেখানোর জন্য আপনাকে আপনার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে আপনাকে এক ঘরের মধ্যে বন্দি করে আপনাকে গালিগালাজ করে রং মেখে চড় থাপ্পড় মেরে ঘুষি থাপ্পড় মেরে আপনাকে শেখালাম যে এইভাবে সালাম দিবি, এইভাবে মোবাইল ক্যাম্পাসে হাঁটবি, এইভাবে কথা বলতে হবে। হ্যাঁ, তাদেরকে আমরা ইউনিভার্সিটির আচার পদ্ধতি শেখাচ্ছি র্যাগিং করে। এখন এক ধরনের নবীনবরণ হচ্ছে পলিটিক্যাল নবীনবরণ, আর একটা হচ্ছে র্যাগিং এর মাধ্যমে নবীনবরণ হয়। নতুনরা যখন ইউনিভার্সিটি প্রবেশ করে তখন র্যাগিং এর মাধ্যমে। এবং র্যাগিংটা কিরকম? র্যাগিংটা হচ্ছে আগে ছিল না হয় কিছু হই হুল্লোড়, মানে খাবার দাবার বিতরণ অথবা রং টং বিতরণ, আর এখন হচ্ছে নির্যাতন করে মানুষকে ওয়েলকাম করা হচ্ছে। এটা কি মূল্যবোধের একটা পরিবর্তন না? তাহলে এভাবে যেমন কনসার্ট, আপনি সঙ্গীত উপলব্ধি এনজয় করছেন, মানে মান মানে সুন্দর, কিন্তু কনসার্ট হচ্ছে খোলা মঞ্চ, এবং খোলা মঞ্চে আপনি করবেন কি বলে মাইক দিয়ে গান গাইবেন, নাচবেন, এবং আপনার নাচের সকল শ্রোতৃমণ্ডলীকে আপনার মঞ্চের বাইরে সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে, আপনি ওই আপনার নৃত্যের তালে তালে, সঙ্গীতের না তালে তালে তাদেরকে নাচাবেন। তারা এক দেড় ঘন্টা ধরে নাচতে থাকবে, নাচতে নাচতে গরম হয়ে যাবে, গরম হতে হতে একে অপরের গায়ের উপর ঢলে পড়বে, পোশাক সংক্ষিপ্ত করবে, গুতাগুতি করবে। এইটা হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি কি আমার বোধের জায়গায় কোনো পরিবর্তন এনেছে? আমি আগে যাকে সম্ভ্রম করতাম, যাকে সম্মান করতাম, যার ইজ্জতকে আমি ইজ্জতের একটা পরিধি, আমি দূরত্ব মেনটেন করতাম, সেই দূরত্বকে আমি কিভাবে করছি। এবং অনেক কনসার্টে তো সেটা ওই মতো আলোটাকেও যথেষ্ট কমিয়ে নেওয়া হয়। তাহলে দেখেন, আগে তো এই সমস্ত কনসার্ট হতো কি বলে কোনো বড় বড় হোটেলে অথবা নির্দিষ্ট আলাদা, এখন তো হয় স্টেডিয়ামে এবং ওপেন জায়গায়, এবং সেগুলো আবার ভিডিওতে সবাই দেখে, তো বাচ্চারাও দেখে। এবং আজকাল তো কনসার্ট প্রাইমারি স্কুলগুলোতে টিচাররা কিভাবে কনসার্ট করবে বাচ্চাদের নিয়ে তার ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু দাড়ি টুপি আর পর্দা বেপর্দা এগুলো বালাই নেই। এবং কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন পর্দানসীন মহিলা একদম নেকাব পরে স্টেজে তিনি গিটার বাজাচ্ছেন, স্টেজে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, গান করছেন। তো একজন পর্দানসীন মহিলা স্টেজে উঠে সকল ধরনের দর্শকের সামনে নেচে কুদে গান গাইছেন। এটা এই যে মূল্যবোধের পরিবর্তনের কারণে সোসাইটিতে, সোশ্যাল সাইকিতে, সোশ্যাল ফেব্রিক্স এর মধ্যে কি ধরনের পরিবর্তন এসছে, এটা লক্ষ্য করার মতো বিষয়। এভাবে আমি যদি আপনাদেরকে বলতে থাকি, আমি মানে মনে হয় এক ফরমার একটা বই লিখে ফেলতে পারবো বিপর্যয়ের এই সমস্ত ইন্ডিকেটর গুলো দেখাতে দেখাতে, বিপর্যয়ের এই সমস্ত ইন্ডিকেটর গুলো দেখাতে দেখাতে। পিতামাতার সাথে সন্তানের আচরণ, কোনো সন্তান কি অতীতে কোনোদিন এরকম বলেছে যে আমাকে বিদেশে যাওয়ার পড়াশোনার টাকা দিতে পারবে না, তো আমাকে জন্ম দিয়েছিলে কেন? এটা আজকের যুগের একটা বাচ্চার ডায়ালগ। আজকের যুগে আমাকে বলেন, আমাদের সময়কালে আমরা দেখেছি রাস্তায় যদি কোনো যুবক ছেলে মেয়েরা, ছাত্ররা, কিশোররা কোনো অন্যায় করে, কোনো বেয়াদবি করে, কোনো আপত্তিকর কাজে লিপ্ত থাকে, তাহলে সমাজের ইমাম সাহেব, শিক্ষক অথবা পাড়ার মুরব্বী, পাড়ার গার্ডিয়ান অথবা পরিচিত লোক যে খোকা এটা তুমি করতে পারো না, এটা করবা না, এটা তারা বাধা দিতেন। তারা এই সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে, দুষ্টামি অথবা সীমালঙ্ঘনমূলক কাজ থেকে তারা বাধা দিতেন। আমাকে বলেন, আজকের সোসাইটিতে, আজকের যে গণতান্ত্রিক মূল্যবোধের সোসাইটির কথা আমরা বলছি, এই সোসাইটিতে কোনো মানুষ রাস্তায় কোনো শিশু কিশোর যদি বেয়াদবি করে, সেই বেয়াদবি প্রতিরোধের ন্যূনতম সাহস আমাদের সমাজের লোকেরা আমরা রাখি কিনা? হ্যাঁ, সাহস আছে কাদের? মাস্তানদের, বড় ভাইদের, গডফাদারদের। তারা এসে সমাজের বুননটাকে কন্ট্রোল করেন, যে কোথায় মাস্তানি করা যাবে, কোথায় মাস্তানি করা যাবে না, কোথায় সন্ত্রাস করা যাবে, কোথায় সন্ত্রাস করা যাবে না। আহ, উম, আহ, তারা তারা সমাজের মুরব্বীদেরকে ডিরেক্ট করেন। ইমাম সাহেব এখন তার খুতবা এইটা খুতবা করেন, ইমাম সাহেব এই দোয়া করেন, স্যার আপনাকে পরীক্ষা অমুক তারিখে নিতে হবে, পরীক্ষা কোশ্চেন এইভাবে বানাতে হবে, রেজাল্ট অতক দিনে দিতে হবে। তরুণেরা, ইয়াংরা যারা, তারা নিজেদেরকে পলিসি মেকিং ডিসিশন দিচ্ছে। এবার পলিসি মেকিং ডিসিশনে, পলিসি মেকিং ফোরামে না বসেই রাস্তায় থেকে, অজায়গায় থেকে সে পলিসি ডিকটেট করছে। আর যারা পলিসি মেকার, তারা
অত্যন্ত অসহায়ভাবে পলিসি তৈরি করার থেকে নিজেরা মানে খামোশ হয়ে আছেন। কেউ রাস্তায় বা সমাজে কখনো যদি কোনো অন্যায় কাজ হতে থাকে, তাহলে কোনো লোক যদি দেখে তো তাড়াতাড়ি সে সেখান থেকে সরে যায়, না জানি আমার ভিডিও হয়, না জানি আমিও আমাকে তিনি সরে যান। অন্যায় প্রতিরোধে বাধা দিতে, শাসন করতে, কোনো সদুপদেশ দিতে, মোটিভেট করতে পারা যায় না, পারা যাচ্ছে না। এই যে পরিবর্তন, ক বছর আগে আচরণটা কেমন ছিল আর ক বছরের মধ্যে পরিবর্তনটা, আমি বলছি মূল্যবোধের কারণে সমাজ মনস্তত্ত্বে যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনটা রাতারাতি আসে না। কিন্তু পরিবর্তনটা কিভাবে হয়? এই করোনা, 36 জুলাই, মাইলস্টোন, আগুন, হ্যাঁ, এগুলো, ক্ষমতার পরিবর্তন, এগুলোর দিয়ে দিয়ে নির্বাচন, এগুলোর মধ্য দিয়ে দেখতে আমরা আমাদের মূল্যবোধের বিবর্তনগুলোকে অবজার্ভ করা দরকার। আমাদের যারা সোসাইটির যারা সুশীল আছেন, স্কলার আছেন, আলেম আছেন, রিলিজিয়াস স্কলার আছেন, তাদেরকে বুঝতে হবে। এখন আসেন, আমি উদাহরণগুলো, মূল্যবোধের বিপর্যয়ের কিছু উদাহরণ দিলাম মাত্র। আমি টোটাল আলোচনা তো করতে পারছি না, করা সম্ভব না। আমি আবার আলোচনার শেষ 2 জায়গায় আসছি। মূলত আমাদের মানসিক স্বাস্থ্য সেবার লোকেদের কাছে এটা কেন গুরুত্বপূর্ণ? মানসিক স্বাস্থ্য সেবা লোকেদের কাছে এটা এই জন্য গুরুত্বপূর্ণ, সোসাইটিতে ভ্যালুজের যে চেঞ্জ, সেই চেঞ্জের মানে ধরন কৌশলগুলো যদি আমরা না বুঝি, তাহলে পরে কাউন্সেলিং এর সময় যে বা কোনো রুগীর যে আচরণগত যে জটিলতা বা অসামঞ্জস্য বা প্যাথোলজি আছে, সেইগুলোকে কারেক্টলি, মানে রিলিজিয়াসলি, মানে অনেস্টলি বা পারফেক্টলি করা, আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা খুব সহজ হয় না, সম্ভব না। আর এই জন্যে পেছনের দিকে একটু তাকাতে হবে। আমি 3টা বিধানের কথা বলছি, 3টা বিধানের কথা বলছি, 3টা বিধানের দিকে তাকান, কেন এই সমস্ত বিপর্যয় হয়েছে। প্রথম একটা বিপর্যয় হচ্ছে আজকের জামানার সবচেয়ে বড় কথা হচ্ছে লিবারালিজম বা ইন্ডিভিজুয়ালিজম। লিবারালিজম হচ্ছে যে সর্বোচ্চ উদারতা, বা ইন্ডিভিজুয়ালি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা, মানে ব্যক্তির নিজের চয়েসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যক্তি যাই হোক না কেন, ব্যক্তি অন্ধ হোক, ব্যক্তি পাপী হোক, ব্যক্তি খুনি হোক, ব্যক্তি জ্ঞানী হোক, ব্যক্তি ছোট হোক, ব্যক্তি বড় হোক, ব্যক্তি ব্যক্তি ঝিঝড়া হোক, ব্যক্তি সমকামী হোক, ব্যক্তি সঙ্গীত শিল্পী হোক, ব্যক্তি রাজনীতিবিদ হোক, ব্যক্তি অফিসার হোক, ব্যক্তি বিজ্ঞানী হোক, যেই হোক না কেন, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির চয়েস ইজ মানে সবার উপরে। এখন ব্যক্তির চয়েস যখন সবার উপরে, ব্যক্তির উপরে, ব্যক্তির ইচ্ছার উপরে কোনো নিয়ন্ত্রণ করা যাবে না। এমন নিয়ন্ত্রণ, ব্যক্তি যদি বলে যে আমি আত্মহত্যা করতে চাই, আমাকে মরার পারমিশন দেওয়া হোক, মানবাধিকারের, আমি এই জন্য বলি মানবাধিকার একটি মানে অন ইসলামিক শব্দ। কিভাবে মানবাধিকারের সীমাটা কোথায় নিয়ে গেছে? ব্যক্তি যদি বলে যে আমি মরতে চাই, তো মরা তার অধিকার, তার ইচ্ছা, তার পছন্দ, তো সে আত্মহত্যা করবে। সরকার বলবে হ্যাঁ এই বিধান, আদালত বলে দেবে যে হ্যাঁ এই বিধান অনুযায়ী তার মৃত্যু কার্যকর করা হোক, স্বেচ্ছা মৃত্যু। এটা মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে অধিকারের প্রশ্ন, ইন্ডিভিজুয়ালিজম, এটা আপনার পড়াশোনা করবেন, আলাদা আলোচনা করা যাবে। ইন্ডিভিজুয়ালিজম এই জামানার সবচেয়ে বড় একটা মৌলিক ফেতনা। ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি, দেশও নয়, জাতীয় নয়, কওমও নয়, ব্যক্তি, পার্সন, পার্সনের, ইন্ডিভিজুয়ালের চয়েস, ইন্ডিভিজুয়াল চয়েস ইজ ফাইনাল। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, মাইন্ড, একদম মৌলিক কথা। ইন্ডিভিজুয়াল চয়েস ইজ ফাইনাল। এই ইন্ডিভিজুয়ালিজম এবং লিবারালিজম, লিবারালিজম প্রথমে একটা লিবারালিজম বলা হতো, ইন্ডিভিজুয়াল বলা হতো, এখন এটাকে অন্য একটা শেপ দেওয়া হয়েছে, একটা কম্পোজিট আইন বলা হয়েছে নিউ লিবারালিজম। আমি আগেই বলেছি আমি তত্ত্ব পড়াতে যাব না, কিন্তু তত্ত্বের সন্ধানটা না দিলে হয় না, তাই খালি বলে গেলাম। সেকেন্ড যে জিনিসটা, পয়েন্টটা আছে, এই লিবারালিজম বা ইন্ডিভিজুয়ালিজমের একটা বড় ভার্সন হচ্ছে ফেমিনিজম। বড় ভার্সন হচ্ছে যে আমাদের সমাজে শয়তান শুরুই শয়তান সেকেন্ড স্টেজে আসছে ইন্ডিভিজুয়ালিজম নিয়ে, বা থার্ড স্টেজে আসছে। নাম্বার 1 স্টেজে আসছে নারীকে নিয়ে, নারীর অধিকার, নারী অধিকার বঞ্চিত, নারীকে লেখাপড়া করতে দেওয়া হয় না, নারীকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, নারীর সম্পত্তির অধিকার নাই, নারীকে পরিবারে নির্যাতন করা হয়, স্বামী নির্যাতন করা হয়, নারীকে তালাক দেওয়া হয়, নারীর কোনো চিকিৎসা হয় না, নারীর স্বাস্থ্য খারাপ, নারী সন্তান নিতে নিতে অসুস্থ, অপুষ্টিতে ভোগে, নানান কারণ দেখিয়ে নারীর অধিকারের বক্তব্য বলা হলো।
এই নারীর অধিকার করতে 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 নারীর অধিকারের জায়গা আমার দেহ আমার মাই বডি মাই চয়েস এই স্লোগানে চলে এসছে। ওই যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলছি, শুরু করেছিল যে জায়গাতে, ওই যে গুড়, শয়তান তো গুড় লাগায়, যখন গুড় লাগায় তখন টের পাওয়া যায় না, কিন্তু গুড় লাগানোর পরে যে কিছুক্ষণ পরে ওই গুড় কেন্দ্র করে যে সমস্ত ফেতনা তৈরি হয়, তারপরে বোঝা যায় যে হোয়াট ইজ হোয়াট। আজকে যেমন অন্যান্য অনেক বিধান আছে, আমি আলোচনা করার সময় পাবো না, যদি ভবিষ্যতে আল্লাহ সুযোগ দেন বলবো। আসলে শয়তানি সিন্ডিকেটের এই যে ইন্ডিভিজুয়ালিজমের একটা বিশেষ স্পেশাল ভার্সন হচ্ছে ফেমিনিজম, আলট্রা ফেমিনিজম। এবং আলট্রা ফেমিনিজমের মূল কথা হচ্ছে মাই বডি মাই চয়েস। তার মানে আমি আর কোনো শৃঙ্খলা মানবো না, আমার স্বামীর কথা শুনতে হবে, পরিবারের কথা শুনতে হবে, এইগুলো, বা দেশের কথা, দেশের আইনের কথা শুনতে হবে। নো, মাই বডি মাই চয়েস। এই থিওরি আমাদেরকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। 3 নম্বর থিওরি হচ্ছে এলিটিজম। এলিটিজম, মুখে বলা হচ্ছে সবাই সমান অধিকার, সবার এক ভোট, সবার কি বলে সমান অধিকার, আইনের চোখে সবাই সমান, কিন্তু কোন কোন আইন সমাজে শুধুমাত্র এই মানে এলিটদের জন্য। এই সোসাইটি, ব্যাংক ঋণ পাবে এলিট, চাকরি পাবে এলিট, ইউনিভার্সিটিতে ভর্তি হবে এলিট, মামলায় ডিভিশন পাবে এলিট, মামলায় জামিন পাবে এলিট, মামলা পরিচালনা করবে এলিট। সোসাইটিতে এলিট, সোসাইটি কিছু এলিটদের দ্বারা পরিচালিত হয়। আর ভাবখানা দেখা হয়, বলা হয় যে ডেমোক্রেসি, বলা হয় যে অধিকার। সে যে কোনো দল প্রতিষ্ঠানের কথা বলেন বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করে বলছি, ইসলাম অন ইসলাম নির্বিশেষে সব দলে এলিটিজম কার্যকর আছে। এবং এই এলিটিজমের কারণে মানুষের মূল্যবোধের একটা বড় ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। সেটা একটা আলাদা আলোচনা, আমি এক আলোচনার মধ্যে 10টা আলোচনার ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই যে ইন্ডিভিজুয়ালিজম, এই যে আলট্রা ফেমিনিজম, এই যে এলিটিজম, এইগুলোর কারণে আমাদের মূল্যবোধের পরিবর্তন হচ্ছে। এখানে এই সেকেন্ড পয়েন্টটা শেষ করলাম। এখন মূল্যবোধের পরিবর্তনের কারণে সমাজ মনস্তত্ত্বে যে চেঞ্জগুলো আসছে, সমাজে আজ যে আচরণগত ট্রেন্ডগত প্রবণতাগুলো যে চেঞ্জের কথা আমি বললাম, বা আরো যেগুলো বলা যাবে, সেগুলোর বিষয়টা কি? সেগুলোর বিষয়টা হচ্ছে, অনেকে বলতে পারে, একটা উদাহরণ দেয়, অনেকে বলতে পারে যে সমাজে এই 1-2% লোক হিজড়া, 1-2% লোক সমকামী, 1-2% লোক দুর্নীতি করে, এর এর জন্য এরা এত চিল্লাফাল্লা করে কেন, এর জন্য এত কথাবার্তা কিসের দরকার? আপনি লক্ষ্য করে দেখেন, যত ক্রাইম করা, যত ক্রাইম করা কারা করছে? এলিটদের হাতে ক্ষমতা আছে, পয়সা আছে, তারা ক্রাইম করছে। যাদের হাতে, যারা ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাসী, তারাই কিন্তু ক্রাইম করছে। এবং ক্রাইমকে তারা রাইট বলছে, অধিকার বলছে। যেমন গাজাতে মানুষ মারাকে, ফিলিস্তিনি মানুষ মারাকে বলছে ওরা এনিম্যাল হিউম্যান, ওদেরকে মারতেই হবে, এটা বৈধ। মানবাধিকার ওখানে মানে ওখানে কাজ করে না। তার মানে হচ্ছে এই যে ইন্ডিভিজুয়ালিজম, এই যে আলট্রা ফেমিনিজম, এই যে এলিটিজম, এইগুলো মানুষের মূল্যবোধের জায়গায়, এমন ধরনের মানুষের ইমানের জায়গায় এমন ভাবে আঘাত করছে যে অ্যাপারেন্টলি আপনাকে নামাজ পড়তে বলা হবে, অ্যাপারেন্টলি আপনাকে রোজা রাখতে বলা হবে, অ্যাপারেন্টলি আপনাকে মসজিদ বানিয়ে দেওয়া হবে, অ্যাপারেন্টলি আপনার সাথে ভালো আচরণ, ঈদের নামাজ, জুমার নামাজ একসাথে পড়া হবে, কিন্তু আপনার মূল্যবোধের জায়গায় এমন বিপর্যয় আনা হবে যে বিপর্যয়ের দ্বারা আপনার অস্তিত্ব, আপনার ভ্যালুজ একের পর এক ফেতনায় জড়িয়ে জড়িয়ে আপনার বিশ্বাসের মূল জায়গাটা, যেটা কি কে করে, আপনি দেখবেন উই পোকা, দেখেছেন না উই পোকা? উই পোকা যদি আপনার বাসায় থাকে, উই পোকাকে আপনার বাসায় যদি অন্য কোনো সাপ থাকে, আপনি বাড়ি মেরে মেরে ফেলতে পারেন। টিকটিকি থাকলেও বাড়ি মেরে মেরে ফেলতে পারেন। উই পোকা ধ্বংস করে দেখবেন তো, ছার পোকা উই পোকা ধ্বংস করে দেখবেন কতটা পারেন। কিন্তু উই পোকা যদি কোনো বাক্সায় ঢোকে, আপনি যদি কোনো বাক্স রেখে দেন, আপনি 1 দিন 2 দিনে টের পাবেন না, কিন্তু 6 মাস পরে উই পোকার প্রভাবটা আপনি টের পাবেন। মূল্যবোধের পরিবর্তনের ক্ষেত্রে মাধ্যমে, বিপর্যয়ের মাধ্যমে উই পোকা যেভাবে আপনার সম্পদকে, বইকে, কাগজকে বা ঘরের জিনিসপত্রকে ধ্বংস করে ফেলে, তেমনি ভাবে মূল্যবোধের এই যে ছোট 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 বিপর্যয়, ছোট 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 পরিবর্তন, এই ছোট 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 পরিবর্তনের দ্বারা আপনার সোশ্যাল ফেব্রিক্সে এত ব্যাপক ধরনের বিপর্যয় এবং ধ্বংস এনে দেয় যে আমরা আমাদের ওই ওয়াজ মাহফিল, জুমার নামাজ, হজ, ওমরা, রোজা, ইফতার, সেমিনার, সিম্পোজিয়াম, এগুলো তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে না। ইভেন কি বিজয়ও কোনো ক্ষমতার বিপর্যয় কোনো বেসিক ইম্প্যাক্ট ফেলতে পারবে না।
কিরকম? আপনি মনে করেন যে উই পোকার উপরে কিছু ইয়ে করে ঘষা মাজা করে ব্রাশ করে আপনি নতুন করে চুন কাজ করলেন, এবং 6 মাস পরে আবার লক্ষ্য করেন ওখান থেকে আলমারিটা সরিয়ে দেখেন কি অবস্থা। আপনি তো ওখানে চুন কাজ করেছেন, ওখানে খুব গ্লেজ দিচ্ছে, আপনি তো বিজয় অর্জন করেছেন, আপনার তো ক্ষমতা এসেছে, আপনি অনেক ইসলাম কায়েম করছেন, কিন্তু ওই যে উই পোকার যে বিপর্যয়, সেই বিপর্যয় কিন্তু আপনি হাত দেননি এবং হাত দিতে পারেননি। মাই ফ্রেন্ডস, মাই আমার ভাই ও বোনেরা যারা আমার কথা শুনছেন, একাডেমি 21 আমরা মেন্টাল হেলথের কাজ করছি, হোলিস্টিক কাজ করছি। হোলিস্টিক কাজের ক্ষেত্রে আমাদেরকে সোশ্যাল ফেব্রিক্স এর মধ্যে উই পোকার মতো করে মূল্যবোধের যে বিপর্যয় আসছে, আমাদেরকে খেয়ে ফেলতেছে, ধীরে 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 খেয়ে ফেলতেছে। এবং এই যে যুগ, যে আমি যে 36 জুলাই পরবর্তী যে যুগ, এই যুগে উই পোকার দাপট কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। করোনার মতো, ডেঙ্গুর জীবাণুর মতো এই উই পোকার জীবাণু ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, ব্যাপক হারে, ব্যাপক হারে। আমাদেরকে সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? আমি আরেকটা দুইটা ছোট্ট উদাহরণ দিই। আপনি গাড়িতে চলছেন, আপনার 20 জন প্যাসেঞ্জার, কিন্তু ড্রাইভার হচ্ছে বা ড্রাইভারের সহযোগী হচ্ছে 2 জন মাত্র। কিন্তু ড্রাইভার, আপনি যত এখানে চিল্লাচিল্লি করেন, যত কথাবার্তা বলেন যে ড্রাইভার কোন দিকে যাচ্ছ, কি করছো, ড্রাইভার যদি আপনার দিকে মনোযোগ না দেয়, তো আপনি ড্রাইভার, আপনি মানে ড্রাইভার যদি কোনো বিপর্যয়ের দিকে ধাবিত হয়, তাহলে সেই বিপর্যয় পরিবর্তন মানে মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব না। যেমন তাহলে আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে ঠিক আছে, তাহলে আমরা ড্রাইভার পরিবর্তন করি। হ্যাঁ, ড্রাইভার পরিবর্তন করবেন, বিষয়টা ড্রাইভার পরিবর্তন করার জায়গাটা কোনটা, সেটা হচ্ছে ড্রাইভার যে ভুল করছে এবং অ্যাকচুয়ালি কোন ভুলটা করছে, কোন ইয়ে, তার যে তার প্রবলেমটা কোথায়, এটা যদি পরিপূর্ণভাবে বিশ্লেষণ করা না হয়, কেবলমাত্র মানে সংশোধনের যে জায়গাটা, পরিবর্তনের যে জায়গাটা, কারেকশনের যে জায়গাটা, সেই জায়গাটা যদি চিহ্নিত না হয়, এবং সেই এবং সেটা প্রতিকারের ব্যাপারটা যদি উপলব্ধি করা না হয়, তাহলে মেয়ার ড্রাইভারের চেঞ্জ আপনাকে চেঞ্জ আনবে না। এটা একটা উদাহরণ দিলাম। আবার ভিন্ন একটা উদাহরণ আমি কাপড়ের বুননের সাথে সমাজের বুননের কথা বলছি। মনে করেন আমি আপনি একটা লুঙ্গি পরি, অনেক দেখবেন না লুঙ্গি এই কিছুদিন পরার পরে লুঙ্গির নিচে দিয়ে সামান্য এক কোণা দিয়ে একটু ফেটে যায় বা একটু ছিঁড়ে যায়, সামান্য একটু ছিঁড়ে যায়। এই 2 একদিন পর পর মানে কেউ অতটা খেয়াল করছে না, আস্তে আস্তে ওই পায়ে বাড়ি খেয়ে খেয়ে একটু পরে পরে আস্তে ওই লুঙ্গিটা ছিঁড়তে থাকে। অথবা কোনো জায়গায় পোকার কামড়ে অথবা কালির দাগে না, বা কোনো খোঁচা লেগে আপনার লুঙ্গির কোথাও কোথাও একটু ছিঁড়ে গেল, ফেটে গেল। আমাকে বলেন, এইটা, এই যে লুঙ্গির সামান্য ফেটে যাওয়া, জায়গায় জায়গায় আপনার ছিদ্র হয়ে যাওয়া, অথবা জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া, ফুটো হয়ে যাওয়া, এইটা আপনার টোটাল লুঙ্গি কিন্তু ঠিকই আছে। লুঙ্গির মনে করেন যে আহ, যদি এটা 3 গজের একটা কাপড় হয়, 3 গজের কাপড় বলতে হয়তো কত 5% বা 10% জায়গায় ছেঁড়া, অথবা 10% জায়গায় ফুটো, অথবা 10% জায়গায় কালির দাগ হয়েছে। আপনার টোটাল কাপড়টার স্ট্যান্ডার্ড কোথায়? আপনার টোটাল কাপড়টা আপনি কতটুকু, কোন স্ট্যান্ডার্ডে, কোথায় কতটুকু ব্যবহার করতে পারবেন? আজকে আমাদের সোশ্যাল যে সাইকি, আমাদের সোশ্যাল ফেব্রিক্স, এই যে লুঙ্গি ফুটো, লুঙ্গির জায়গায় জায়গায় ফুটো হয়ে যাওয়ার মতো, লুঙ্গির কোনো পাড় ছিঁড়ে যাওয়ার মতো, কালির দাগ হয়ে যাওয়ার মতো, বা বা, বা, নরম হয়ে যাওয়ার মতো, বা ছিঁড়ে যাওয়ার উপক্রম হওয়ার মতো, এইটা যেমন ইউজ আর ইউজ করার মতো জায়গায় থাকে না, এটা যে আর প্রয়োগযোগ্য ব্যবহারযোগ্য থাকে না, তেমনি আমাদের সোসাইটিতে এই মূল্যবোধের বিপর্যয় যে যে ইয়ে আনছে, বিপর্যয় আনছে, সেই বিপর্যয় উই ক্যানট অ্যাফোর্ড, আমরা অ্যাফোর্ড করতে পারি না। লাস্ট কথা আসেন আমার আলোচনার, যে আমরা, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের মূল্যবোধের যে বিপর্যয়গুলো, যে যে কারণে দেশের যে যে মূল্যবোধের বিপর্যয় হচ্ছে, সেই মূল্যবোধের বিপর্যয়ের জায়গাগুলোতে মূল্যবোধ সংরক্ষণের জন্য লিটারেচার, বয়ান তৈরি করতে হবে, আলোচনা তৈরি করতে হবে, খুতবা তৈরি করতে হবে, কাউন্সেলিং তৈরি করতে হবে, নেরেটিভ তৈরি করতে হবে, যে মূল্যবোধের এই বিপর্যয়গুলো আমাদের করা যেতে পারে না, এই মূল্যবোধগুলো আমাদের শেষে আসলেই মূল্যবান, আসলেই দরকার, এগুলোই আমাদের অস্তিত্ব, এগুলোই আমাদের পরিচয় পৃথিবীতে। আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয়, বৈশিষ্ট্য, এই যে আমি বাংলাদেশি মুসলিম,
আমি বাংলাদেশের মানুষ, এই দেশের মানুষের মূল্যবোধ এই দেশের মানুষ এইটাকে পবিত্র মনে করে, এই দেশের মানুষ এইটাকে শ্লীল মনে করে, এই দেশের মানুষ এইটাকে ভদ্রতা মনে করে, এই দেশের মানুষ এইটাকে হালাল মনে করে, এই দেশের মানুষ এইটাকে ভালোবাসে। এই যে বোধের জায়গাগুলো, এই বোধের জায়গাগুলো সংরক্ষণ করবার আন্দোলন খাড়া করতে হবে। এবং যে কোনো মানসিক স্বাস্থ্য সেবার আন্দোলনকে গণ মানুষের ভ্যালুজ নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আজকে আমার দাওয়াত, যে আমরা মূল্যবোধের যে সমস্ত বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, এই মূল্যবোধের বিপর্যয় আমাদের সোশ্যাল ফেব্রিক্সকে নষ্ট করে দিচ্ছে, আমাদের প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। কেবলমাত্র কয়েকটা কাউন্সিলিং সেন্টার করে আর কয়েকটা বই লিখে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। এই মূল্যবোধের যে বিপর্যয় হচ্ছে, এই মূল্যবোধের বিপর্যয় প্রতিরক্ষে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের আমল করতে হবে। সূরা হুজরাতে মানে আল্লাহ রসুলের সাহাবারা, নবীরা মূল্যবোধের যে জাগরণ তাদের দাওয়াতের মাধ্যমে করে গেছেন, সেগুলো করতে হবে। ফাইনাল কথা হচ্ছে, দাঈ ইলাল্লাহর চরিত্র আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের চরিত্র, কথা আচরণ একরকম হবে না। যেমন নাকি একজন সাইকোলজিস্টের কথা আর নুরুল আলমের কথা একরকম হবে না, তেমনি একজন দাঈ ইলাল্লাহর কথা এবং একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কথা একরকম হবে না। আমাকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বললে চলবে না, আমাকে দাঈল আল্লাহর মতো কথা বলতে হবে। এবং দাঈল আল্লাহর মতো কথা বলে দাঈল আল্লাহর ভূমিকার মাধ্যমে সমাজে আমাদের ট্র্যাডিশনাল মূল্যবোধগুলো সংরক্ষণ করার চেষ্টা করতে হবে, মূল্যবোধের পুনর্জাগরণ তৈরি করতে হবে। এবং মূল্যবোধের এই পুনর্জাগরণ আমাদের একাডেমি 21-এর একটি অনেকগুলো কাজের একটি কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। এই দাওয়াতটি দেওয়ার জন্যই আমি আজকের এই সুযোগটি গ্রহণ করেছি। আমাদের জিয়া ভাই বিদেশে গেছেন বা অন্যান্য স্কলাররা নানান কারণে ব্যস্ত, সেই সুযোগে আমি আমার কথাটা আপনাদের কাছে বলার সুযোগ পেলাম। আল্লাহ আমার বেশি বলা, বাড়িয়ে বলা, ভুল বলা ক্ষমা করুন। আর যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে কোনো মেসেজ আমি দিয়ে থাকতে পারি, সেই মেসেজটাকে আপনি কোরআন হাদিসের আলোকে, আল্লাহ রসুলের জীবনীর আলোকে, আমাদের এই সমাজের মূল্যবোধের বিভিন্ন মূল্যবান বিষয়গুলোর আলোকে আপনারা ভাববেন, চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং মত বিনিময় করার চেষ্টা করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার আলোচনা। সামাজিক মূল্যবোধ, সামাজিক মনস্তত্ত্ব এবং নৈতিকতার অবক্ষয়ের উপর আপনারা রেখেছেন। প্রিয় উপস্থিতি, এই চমৎকার আলোচনার উপরে আপনাদের কারো কোনো ধরনের প্রশ্ন কিংবা কোনো ধরনের মতামত যদি থাকে, দয়া করে আপনার হ্যান্ড রাইজ করে আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করুন। মূল্যবান আলোচনায় আজকে মাত্র 20 জনেরও কম উপস্থিত ছিলেন। এটা হচ্ছে মূল্যবোধের অগ্রগতি। এটাও স্যার, আসলে এটাও কিন্তু এটাও কিন্তু একটা ইন্ডিকেটর। সাইদ, আপনি মাইন্ড করবেন না, আমার কোনো আমার কোনো আফসোস নাই, কিন্তু এটা আমি একটা ইন্ডিকেটর হিসেবে দেখি। এই যে মূল্যবোধের আলোচনা, এই একাডেমি আওয়ারের আলোচনায় আমরা 20 জন 30 জন লোক এক জায়গায় করতে পারি না। বিনা পয়সায় মূল্যবান আলোচনাগুলো করার জন্য আমরা সুযোগ করি, কিন্তু অন্য যে কোনো আপনি বিষয় পয়সা দিয়েও যদি কোর্স করেন, তাহলে দেখবেন যে অনেক লোক হাজির হচ্ছে। এইটাও কিন্তু মূল্যবোধের একটা ইন্ডিকেটর। জি থ্যাংক ইউ। স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আসলে এটা আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমার মনে হয় যে আমরাও যদি একটু উদ্যোগ নিতাম, আচ্ছা, যতটুকু যাক, আমাদের। সেই আলোচনা দরকার নেই। আমি খালি বলছি যে আমি যে আলোচনাটা করলাম, সেই আলোচনার সাথে এইটা একটা ইন্ডিকেটর হিসেবে দেখালাম জি যে জি স্যার, জি স্যার। কি কি ইন্ডিকেটর দিয়ে মূল্যবোধকে জাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনিতা শোভনহান, প্লিজ কাইন্ডলি আপনি আনমিউট হয়ে আপনি প্রস্তুতি করুন। যে আমি আপনাকে, জি আনিতা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অথবা আয়শা সিদ্দিকা, ওনারা হ্যান্ড রাইজ করেছেন, বাট কোনো টেকনিক্যাল ইস্যু কিনা সেটা দেখতে হবে। আপনি আনমিউট করে দেন। আমার মনে হয় কি বলে, ওই আমাদের একাডেমি 21-এর হোস্ট বোধহয় এটাকে সবকিছু মিউট করে দিয়ে রেখেছে নাকি। সবাই আনমিউট করে দেন, তাহলে পরে ওনারা কথা বলতে পারবেন। জি তানিয়া, আপনি তানিয়া আপু করেছেন। জি আপু, এবং ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা স্যার, আপু, আসসালামু আলাইকুম। আনমিউট হতে পারছে? আপু আগে বলুক, আমি পরে বলছি। আপু যেহেতু আগে বলতে চেয়েছেন। জি জি তানিয়া আপু, ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার আসসালামু আলাইকুম, আমি আনিতা সালাম বলছি। জি প্লিজ বলুন। ওয়ালাইকুম আম, আসসালাম। হ্যাঁ স্যার, স্যার আপনার আজকে আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হয়েছে। এরকম আলোচনা আমাদের একটু বেশি বেশি দরকার। আর আমি একটুখানি আজকের রেকর্ডটা চাচ্ছিলাম। আর আর এই যে আপনাদের যে প্রতিদিনের শনিবারের আলোচনাগুলো হয়, এগুলো রেকর্ড পাই না, এগুলো অনেক সময় মিস হয়ে যায় নানান কারণে। তো এইগুলো আসলে রেকর্ড কিভাবে পেতে পারি? আর আজকে আমাকে এই রেকর্ডটা একটুখানি আমার স্পেশালি একটু দরকার। আহ, মোকাররম ভাই, আমি তো এইটার কথা দিতে পারছি না। মোকাররম ভাই, আপনি এই ম্যাডামের রিকোয়েস্টটাকে মাথায় রেখে পার্টিকুলারলি ওনার যেটুকু ওনার আবেদন, সেই আবেদনটুকু পূরণ করবেন। একটু রেকর্ড রাখেন, সাইদ ভাই একটু রেকর্ড রাখেন, বা আমাদের একাডেমি টোয়েন্টির দায়িত্বশীল যারা আছেন তারা রেকর্ড রাখেন। মোকাররম ভাই এটা একটু এনশিওর করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। আহ আয়শা সিদ্দিকা আপু, আপনি কিছু বলতে চেয়েছিলেন, প্লিজ। অনেক বেজে গেছে, তো শেষ করেন তাড়াতাড়ি যদি আর না থাকে কথা। আমি দেখি আর কেউ কিছু বলতে চাচ্ছেন? যাই হোক, তানিয়া আপু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ। যে আমার বলার ছিল যে আলোচনাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমি আসলে পার্টিসিপেন্ট দেখতেছিলাম যে আসলে এত সুন্দর একটা আলোচনা। আহ, মানে আমরা এত কম মানুষ এখানে শোনার জন্য। এটা আসলে কয়েকশো মানুষ অ্যাটলিস্ট শোনা দরকার ছিল যে এত সুন্দর একটা আলোচনা। এটা শেয়ার করার ছিল আর কি, যে আই উইশ এখানে আরো অনেক অনেক মানুষ থাকতো, এই কথাগুলি শুনতো, অনুধাবন করতে পারতো আর কি। যাই হোক, জি আপু, আল্লাহ আসলে আমরা আল্লাহ আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন সেটুকুতে আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা এই মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে কয়জন মানুষকে বলে গেছিলেন? এ নিয়ে আফসোস করার কিছু নেই। হ্যাঁ, ভালো হলে তো ভালো ছিল, আশাবাদ। আশাবাদ এক জিনিস, আর যতটুকু হয়েছে এর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। এবং এই কয়টা মানুষও যদি এখান থেকে 10 জন মানুষ বা 5 জন মানুষও যদি সত্যিকার অর্থে মূল্যবোধের বিপর্যয় প্রতিরোধে সামান্য কোনো দায়িত্ব পালন করি, ছোট ছোট দায়িত্ব পালন করি, যতটুকু করি ওইটুকুতেই আল্লাহ অনেক বরকত দেবেন, আল্লাহ কবুল করবেন, এবং আল্লাহর কাছে আমরা যা যা পাবো ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই, আমি ব্যক্তিগতভাবে হতাশ নই। আমাদেরকে আমার জগতে আমি ইন্ডিভিজুয়াল যদি আমার দায়িত্বটুকু পালন করি, আল্লাহ তো অনেক বেশি আমাকে দায়িত্ব পালন জিজ্ঞেস করবেন না, আমারটুকু আমাকে জিজ্ঞেস করবেন। আমি আল্লাহর কাছে যেন আমাদের যেটুকু বোঝার সুযোগ আল্লাহ দিয়েছেন, অতটুকু যেন আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। থ্যাংক ইউ আপনার উপলব্ধির জন্য, আপনার মূল্যায়নের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনার জন্য দোয়া করি। থ্যাংক ইউ তানিয়া আপু। আয়শা সিদ্দিকা আপু, আপনি কিছু বলতে চেয়েছিলেন? উনি তো বললেন, বললেন না? না, বলেছেন অনিতা শোভান আপু বলেছিলেন। ও, আয়েশা ম্যাডাম তো আনমিউট করেননি। উনি একটা প্রশ্ন রেখেছেন স্যার, যে আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেয়া, শুরু করব কিভাবে, পরামর্শ চাই। আনিকা সিদ্দিকা এই প্রশ্নটি করেছে স্যার আপনার কাছে। প্রশ্ন হচ্ছে, একজন দাঁড়ি ইলাল্লাহর আজ মানে বৈশিষ্ট্য যা যা হওয়া উচিত কোরআন হাদিসের দৃষ্টিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের দৃষ্টিতে, আমি যদি দাঁড়ি আল্লাহ হতে চাই, আগে দাঁড়ি আল্লাহর ওই সমস্ত গুণপনা আমার মধ্যে সৃষ্টি করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আমি সমালোচিত হয়েও সমালোচনার জবাব না দিয়ে নীরব থাকতে পারি। আমি অধিকার ক্ষুণ্ণ হওয়ার পরেও যিনি আমার অধিকার ক্ষুণ্ণ করেছেন তাকে ক্ষমা করে তার জন্য দোয়া করতে পারি। এই সমস্ত আমি আমার মানে নবী রাসূলরা, সাহাবারা যেভাবে অন্যায়কে মোকাবেলা করতে যে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন, সেই জাতীয় কষ্ট স্বীকার করার, ত্যাগ স্বীকার করার তাদের লেভেলে পারবো না, কিন্তু নিয়ত করতে হবে যেন আমি যে সব এগুলো, যে বাধার সম্মুখীন হব, যে কষ্টের সম্মুখীন হব, যে বিপদের সম্মুখীন হব, সেইগুলোকে আমি ধৈর্যের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মোকাবেলা করার চেষ্টা করব, মেনে নেওয়ার চেষ্টা করব। কিছু ঝুঁকি এবং কিছু বিপদ, আল্লাহর যে কোনো কোনো কাজই কিন্তু কস্ট ফ্রি না, প্রাইস ফ্রি না। প্রত্যেক কাজের একটা প্রাইস আছে, কস্ট আছে। এই আপনি একটা ভালো সমাজে দাঁড়িয়ে আল্লাহর দায়িত্ব পালন করতে যাবেন,
যে দাঈল আল্লাহ দুনিয়ায় দাঈল আল্লাহর দায়িত্ব পালন করতে গেছেন, তারই সমাজে অনেক প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয়েছে। প্রতিবন্ধকতা মোকাবেলার বৈশিষ্ট্যগুলো সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে। আর মূল্যবোধের যে সকল বিপর্যয় আমার মধ্যে আছে, সেইগুলো আমার মধ্যে রিগেইন করতে হবে। আগে যদি আমি মূল্যবোধের বিপর্যয় আমার ক্ষেত্রে রিগেইন করতে পারি, তাহলে পরে আমার দাঁড়িয়ে আল্লাহর দায়িত্ব পালনটা সহজ হয়ে আসবে। আসলে আমরাও নিজেরাও মানে এতই বেশি চিন্তার দিক থেকে বিপর্যস্ত আছি যে মূল্যবোধের সত্যিকারের বিপর্যয়গুলোকে আমরা নিজেদের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি না। লেট আস আইডেন্টিফাই আওয়ারসেলস ফর আওয়ারসেলস। লেট আস আইডেন্টিফাই, মানে বিপর্যয়কে আইডেন্টিফাই করি ফর মাইসেলফ, আওয়ারসেলফ, ফর ফার্স্ট মাইসেলফ। আমার জন্য আমার বিপর্যয়গুলোকে আগে আইডেন্টিফাই করি, সেটা খাতায় লিখি এবং ভেবে দেখি আল্লাহর কাছে তওবা করেছি কিনা, সংশোধন, যা ক্ষতি হয়েছে তার জন্য আমি কিছু ত্যাগ স্বীকার করছি কিনা, তার জন্য কিছু পয়সা খরচ করছি কিনা, তার জন্য কিছু কাজা কাফারা করছি কিনা, এবং তারপরে নতুন করে আমি কিছু শুরু করছি কিনা। একবারে সবকিছু পারা যাবে না, একটা দুইটা করে আইডেন্টিফাই করেন, একটা দুইটা করে সংশোধন করেন। ইটস এ হিউজ ওয়ার্ক, ইটস এ হিউজ ওয়ার্ক। এই সমস্ত দাঈল আল্লাহর কাজ যারা করেছেন, সূরা মারিয়ামে মা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের কাহিনীটা চিন্তা করবেন। নবীরা যখন নবুয়ত পেয়েছে, নবুয়ত পাওয়ার আগে তাদের যে প্রিপারেটরি টাইম গেছে, সেই প্রিপারেটরি টাইমে তারা কিভাবে নিজেদেরকে দাঈল আল্লাহর জন্য রেডি করেছেন, এই জন্য তাদের জীবনীগুলো পড়তে হবে। তাহলে বোঝা যাবে হোয়াট ইজ মাই জব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, চমৎকার উত্তর দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের মিলি শিমলা আপা হ্যান্ড রাইজ করেছেন। কাইন্ডলি আপনি আনমিউট হয়ে আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমরা এটাই লাস্ট কোশ্চেন। আজকে কি সবই হচ্ছে আমাদের বোনেরা আজকে আমাদের শ্রোতা, আমাদের কোনো পুরুষ আমাদের শ্রোতা আজকে নেই? আমাদের আচ্ছা, থ্যাংক ইউ। বোনেদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলার জন্য, মজা করার জন্য বললাম আর কি। হ্যাঁ, বলেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু, প্লিজ আপনি প্রশ্নটি করুন প্লিজ। আমি সারপ্রাইজ, 18 কোটি মানুষ, ছোট বাচ্চা আর বয়স্ক বাদ দিলে 18 কোটি মানুষের মাত্র 18 জন আমরা জয়েন করেছি, যে বলেছেন ওনাকে বাদ দিলে। এটা যদিও দুঃখজনক, আমার মনে হচ্ছে দাওয়াত পাই নাই সবাই। তো আমার রিকোয়েস্ট ছিল যে সেম ইস্যুটা, মানে সেম সাবজেক্টটা কন্টিনিউশন, সেকেন্ড পর্ব বা কন্টিনিউ করলে বোধহয় আমরা আরো কিছু মানুষ জানতে পারবে। দেখা যাক, আহ, মানুষের এটাও তো টেস্টের উপর নির্ভর করবে, যারা শুনতে চান। আসলে তো এই বিষয়টা এরকম হচ্ছে, আহ, কোনো শোনা তো চাপিয়ে দেওয়া যায় না। এটা শোনার শ্রোতার ডিমান্ডের উপরে, আগ্রহের উপর নির্ভর করে। আমরা লেট আস অ্যাসেস আওয়ার ডিমান্ড, আমরা আমাদের ডিমান্ড অ্যাসেস করি, তারপরে সাড়া দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মিলি মিলি শিমলা আপা, আপনাকে চমৎকারভাবে একটা তত্ত্ব উপস্থাপন করার জন্য। আমাদের সামাদ চৌধুরী ভাই, প্লিজ আপনি আপনার প্রশ্নটি করুন। অনেক বেজে গেছে, শেষ করেন। হ্যাঁ, বলেন। জি, লাস্ট আসসালামু আলাইকুম। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে সোশ্যাল ইন্টেলিজেন্স টিম যদি অ্যাক্টিভেট করা যায় তাইলে কেমন হয়? আহ, হয়তো ভালোই। এই তো আগে তো যারা সোশ্যাল ইন্টেলিজেন্সের কাজ করবেন, তাদের তাদের দুই চারজনকে তো রেডি হতে হবে। আমাকে খুঁজে পেতে হবে যে ইনি হচ্ছেন আজকের সমাজে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিনিধি, ইনি হচ্ছেন আজকের সমাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, মানে এই কাজের জন্য প্রতিনিধি। আমি আবার ওইভাবে বলবেন না আমি রসুলের প্রতিনিধি খুঁজে বেড়াতে চেষ্টা করলাম, বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কাজটার কথা বলছি, এই কাজটা যদি কোরআন সম্মত কাজ, রসুলের মানে নবীওয়ালা কাজ আমরা মনে করি, তাহলে এই নবীওয়ালা কাজ করার জন্য তো দুই চারজন লোক পেতে হবে, ডেডিকেটেড লোক পেতে হবে, তারপরে না আমরা কিছু খাড়া করব। আল্লাহর কাজ, কিছু লোক যদি বেরিয়ে আসেন, আগ্রহ, সবাই তো বেরিয়ে আসবেন না, দুই চারজন বেরিয়ে আসবেন। এই দুই চারজন নিজেদেরকে যদি রেডি করতে আগ্রহী হন, প্রস্তুত করতে আগ্রহী হন,
তাহলে পরে তখন দাঁড়িয়ে যাবে। ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সফলতা দিন। ধন্যবাদ সামাদ চৌধুরী ভাইকে। শ্রদ্ধেয় শেষ করেন ভাই, আর 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 এলাও করে আমরা শেষ অসংখ্য করেন। ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই সাথে যারা আজকে আমাদের একাডেমি টু ইন্টার্ন একাডেমি আর উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের একাডেমি আমার এখানে সমাপ্তি করছি। আশা করি আপনারা আগামী সপ্তাহে ইনশাল্লাহ যথাসময়ে উপস্থিত থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।